কথা শুনতে পাচ্ছ? একজন বলো তো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সাজেশনের এই দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদিও সময় অলরেডি 20 মিনিট চলে গেছে, তারপরেও যতটা পারা যায় আর কি। আর সামনের দিন থেকে তো আমরা বলেছি যে আমাদের 8টায় হবে প্রোজ এবং 10টায় হবে হচ্ছে পোয়েট্রি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে আমরা আগে পড়বো হচ্ছে এই গুডমোরো, সরি এই দুটো পড়া হবে আর কি। আগে গুডমোরোটা সম্পর্কে আমরা জেনে আসি। গুডমোরোর যে হোয়াট ডিসক্রাইব দ্য মেটাফিজিক্যাল এলিমেন্টস ইন দ্য পোয়েম গুডমোরো। গুডমোরোর ভেতরে কোন কোন মেটাফিজিক্যাল এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এবার জানবো। তার আগে আমরা একটু গুডমোরো সম্পর্কে একটু আলোচনা করি। তো বলা হচ্ছে যে গুডমোরো, এটা এটা তোমরা জাস্ট শোনো আর কি, অত এখানে শেয়ার করার মতো কিছু নেই। একটা একটু শোনার চেষ্টা করো, যে তাহলেই বুঝতে পারবা। তো বলা হচ্ছে গুডমোরো হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির যে একটা স্কুল বা একটা যে ধারা, এই মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কাইন্ড বা ধারা, সেইখানে একটা মাস্টারপিস হচ্ছে এই গুডমোরো। এবং গুডমোরো যে কবিতাটি, এটা সর্বপ্রথম একটা কালেকশন বা একটা সমগ্র, সেই সমগ্রের ভেতরে হচ্ছে পাবলিশড হয়েছিল, এবং যেটার ওই সময়টার টাইটেল ছিল সংস অ্যান্ড সনেট নামে। সংস অ্যান্ড সনেট নামে। এবং এটা মূলত একটা ভালোবাসার যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি রিলেটেড একটা কবিতা। ইটস অ্যাবাউট কন্টেন্টমেন্ট ইন লাভ, ভালোবাসার যে সন্তুষ্টি, সে সন্তুষ্টি রিলেটেড একটা কবিতা। এখানে কবি তার ভালোবাসা নিয়ে সে যে সন্তুষ্ট সেইটাই প্রকাশ করেছেন। তো এটা হচ্ছে একটা লিরিক্যাল কবিতা। ইটস এ শর্ট লিরিক, খুবই ছোট একটা লিরিক, এবং এর 3টা স্ট্যাঞ্জা রয়েছে, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জা 7টা করে লাইন রয়েছে। এর রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি সি সি সি, এ বি এ বি সি সি সি। ফার্স্ট 4 লাইন প্রত্যেকটা স্ট্যাঞ্জারই যেখানে আর্গুমেন্ট শো করা হয়েছে এবং ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে ভাবের ভাবের আর্গুমেন্ট এবং মানে আর্গুমেন্টটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং লাস্ট 3 লাইনে সেই যেখানে রাইম রয়েছে 3টারই, এবং এইটাতে মূলত কনক্লুশন করা হয়েছে ওই ভাবটার। যেটা কবি বলতে চেয়েছেন সেটা প্রথম হচ্ছে যে 4 লাইন, সেই 4 লাইনে তিনি বলেছেন, যুক্তি যুক্তি শো করেছেন, এবং পরের 3 লাইনে গিয়ে তিনি ওইটাকে শেষ করেছেন। এবং লাস্টের 3 লাইন গিয়ে ওই যে সি 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 যেই রাইম স্কিমটা, সেটা রয়েছে আর কি। তো এই যে কবিতাটা, এটা ড্রামাটিক্যালি ওপেন হচ্ছে, ড্রামাটিক মনোলগের মতো ড্রামাটিক্যালি ওপেন হচ্ছে। এবং এটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা ট্র্যাডিশনাল একটা ফিচার আর কি, ড্রামাটিক্যালি ওপেন হওয়া। তো বলা হচ্ছে আই ওয়ান্ডার বাই মাই ট্রথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভ। এই যে এই লাইনটার মাধ্যমে এখানে ড্রামাটিক্যালি মানে শুরু হচ্ছে এই কবিতাটি। এবং এটার যে ইটস সাডেন কনভারসেশনাল যে ওপেনিং, সেটা মূলত আমাদের যে অ্যাটেনশন বা আমাদের রিডাররা যারা রয়েছে তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করছে। এবং এরপরে এখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো মূলত সারপ্রাইজড হয়ে আর কি স্পিকার এখানে কোশ্চেন করছেন, এই এই কবিতার যে স্পিকার। এবং পরবর্তীতে এই কোশ্চেনগুলোর অ্যান্সারও তিনি হচ্ছে, বা একটা কোশ্চেনগুলোর কনসোলেশন, শুধু অ্যান্সারই না, এইটার ব্যাপারে যে একটা সান্ত্বনা, সেই সান্ত্বনাটাও তিনি ডিসকভার করে ফেলছেন। এবং তিনি ডিসকভার করছেন যে পুরো কবিতাটাতেই যেই কথাটি বলা হয়েছে, তিনি যে তার ভালোবাসা, বর্তমান যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে যে স্যাটিসফাইড, সেটাই মূলত এখানে ফার্স্ট স্ট্যাঞ্জার, মানে পুরো কবিতাটাই বলা হচ্ছে আর কি। তারপরে ফার্স্ট স্ট্যাঞ্জাতে মূলত এখানে বলা হচ্ছে যে তিনি তার বর্তমান ভালোবাসা সম্পর্কে, রিয়েল ভালোবাসা সম্পর্কে তিনি অনেক সারপ্রাইজড, এবং তিনি তার এই ভালোবাসা নিয়ে সন্তুষ্ট। এটা তিনি প্রথম স্ট্যাঞ্জায় বলছেন। সেকেন্ড স্ট্যাঞ্জাতে তিনি বলছেন যে তারা দুইজন মিলে, এই লাভার এবং বিলাভের দুইজনে মিলে
একটা ওয়ার্ল্ড, তাদের মনের ভেতরে একটা ওয়ার্ল্ড তারা গঠন করেছে, সেই ওয়ার্ল্ডের কোনো মানে খারাপ কোনো কিছু নেই, এই ওয়ার্ল্ডে সব কিছুই ভালো, এখানে কোনো মানে সূর্য অস্ত যায় না বা সূর্য কখনো উঠে না, এরকম আর কি, সবসময় একই রকম আর কি। এবং এইখানে তিনি জেনারেলাইজ করেছেন যে ট্রু লাভ সবসময়ের জন্যই প্রিভেন্ট করে মানুষকে অন্যান্য দিকে মুভ করার ক্ষেত্রে। তুমি যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফকে যদি রিয়েলি ভালোবাসো, তাহলে যেটা হবে যে তোমাকে অন্য কারো প্রতি আর তুমি অ্যাট্রাকশন ফিল করবে না, এটা বলা হচ্ছে। এরপরে থার্ড স্ট্যান্ডাতে যেটা বলা হচ্ছে যে লাভাররা আর্গু করছে যে তাদের লাভ এবং তাদের যে হৃদয়ের যে ইউনিয়ন, হৃদয়ের যে মানে একাত্ম যে হওয়াটা, এটা তাদেরকে এমন একটা উচ্চতা নিয়ে গেছে যে তারা এখন ইমমর্টাল। তারা তাদের এই ইউনিয়নটা, সোলের যে ইউনিয়ন, এটা কেউই ভাঙতে পারবে না, কেউ এটাকে লুজও করতে পারবে না। তো এটা হচ্ছে তিনি আর্গু করছেন। আচ্ছা, তা এরপরে আসছে যে এই কবিতাটার যে থিম, সেই থিমটা হচ্ছে মানে এক কথাই হচ্ছে লাভ। এবার এরপরে আমরা যদি একটু ডিপলি যাই, তাহলে এটার ভেতরে আমরা দেখেছি যে সারপ্রাইজ হয়েছেন, সারপ্রাইজ থেকে তিনি কনফিডেন্স হয়েছেন তার ভালোবাসার প্রতি, এবং শেষটায় গিয়ে তিনি তার ভালোবাসার বিষয়টা যে ইমমর্টাল, তাদের ভালোবাসা যে কখনো শেষ হবে না, সেটা তিনি বলছেন। এখানে ডান অনেকগুলো কনসিট ইউজ করেছেন। কনসিট বলতে আমরা জানি যে দুইটা দূরবর্তী জিনিসের ভেতরে কম্পেয়ার করা। এখানে প্রথম কনসিটটা করেছেন লাভার এবং ব্রেস্ট ফিডিং যে বেবি তাদের ভেতরে। দ্বিতীয় কনসিটটা করেছেন লাভার্স এবং 7 স্লিপার্স ডেনের ভেতরে, যারা 200 বছর ধরে ঘুমিয়েছিল গুহার ভেতরে। থার্ড যে কনসিপ্টটা করেছেন সেটা হচ্ছে লাভারদের যে মনের যে ওয়ার্ল্ড, মাইক্রো ওয়ার্ল্ড, সেটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের একটা কম্পেয়ার করেছেন, এটার মাধ্যমে তিনি একটা কনসিপ্ট করেছেন। ফোর্থ যেই কনসিপ্টটা, সেটা হচ্ছে যে পৃথিবীর যে দুইটা হেমিস্ফিয়ার, সেই হেমিস্ফিয়ারের সাথে তাদের মনের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের হেমিস্ফিয়ারের মধ্যে দুইটার ভেতরে তুলনা করেছেন। এবং তুলনা খালি করেননি, এখন তুলনা করে তিনি ডিসিশনও নিয়েছেন যে তাদের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা হচ্ছে বেটার দেন দ্য রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা, এই কবিতাটিতে কোনো প্রকার হচ্ছে বিটারনেস, তারপরে গ্রাইফ, তারপরে সাইনিসিজম, মানে এরকম নেগেটিভ কোনো কোয়ালিটি এর ভেতরে নেই, এবং এখানে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই, কোনো ডিসগাস্ট নেই। এখানে শুধু যেটা রয়েছে যে কন্টেনমেন্ট ইন লাভ, ভালোবাসার ভেতরে সন্তুষ্টি এবং পরিপূর্ণ সন্তুষ্টি। এবং এটার বিগিনিংয়ে যদি আমরা সারপ্রাইজ দেখি, তারপরে এই সারপ্রাইজটা শেষ পর্যন্ত সন্তুষ্টিতে গিয়ে হচ্ছে ঠেকেছে, এবং ফাইনালি এটা কনফিডেন্সে পরিণত হয়েছে আর কি, যে তাদের লাভটা হচ্ছে রিয়েল লাভ, এটা তারা বলছে। তো এই কবিতাটা একটা বলতে পারো যে ছোটোখাটো ড্রামাটিক মনোলগ, এবং যদিও এটা ফর্মাল ড্রামাটিক মনোলগ থেকে কিছুটা আলাদা, তারপরেও এর ভেতরে যেমন অ্যাব্রাপ্ট বিগিনিং রয়েছে, অর্থাৎ ড্রামাটিক বিগিনিং যেটা হঠাৎ করে শুরু হচ্ছে, তো এটা রয়েছে। এরপর এর ভেতরে সিঙ্গেল স্পিকার রয়েছে, এর ভেতরে সাইলেন্ট লিসনার রয়েছে, সবই রয়েছে এই ড্রামাটিক মনোলগ হওয়ার ক্ষেত্রে। শুধুমাত্র যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে সাইকো অ্যানালাইসিস, অর্থাৎ ড্রামাটিক মনোলগের ভেতরে একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস থাকে, সেটা এর ভেতরে নাই, বা সাইকোলজিক্যাল একটা টেনশন থাকে, সেটা এই কবিতার ভেতরে নাই, যেটা ব্রাউনিং এর কবিতা, রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলির ভেতরে রয়েছে। সো মানে এটা যে ড্রামাটিক মনোলগ পরিপূর্ণ নয়, সেই ব্যাপারে কোনো আর সন্দেহ থাকলো না। মানে এটা ড্রামাটিক মনোলগ বাট পরিপূর্ণ না, এটা হচ্ছে এই কবিতাটির আলোচনা। তো আমরা এতক্ষণ এই কবিতাটি সম্পর্কে ডিটেল আলোচনা করছিলাম, কবিতাটির টেকনিক্যাল বা এক কথা বলতে পারি আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর কি গল্প করে শোনাচ্ছিলাম তোমাদেরকে, গল্পের মতো করে। তো এটা তোমরাও এইভাবে বারবার করে শোনার চেষ্টা করবে, এক বা একাধিকবার, তাহলে দেখবে এটা এই কবিতা সম্পর্কে তোমাদের ডিটেল জানা হয়ে গেছে। এবার আসি আমরা এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে, এই যে এই প্রশ্নটা, ডিসক্রাইব দ্য মেটাফিজিক্যাল এলিমেন্টস ইন দ্য গুডমোরো। গুডমোরোর ভেতরে মেটাফিজিক্যাল এলিমেন্টস গুলো কি কি রয়েছে? আচ্ছা, এবার দেখো, এটা অনেক রাত হয়ে গেছে, তো তাই ওইভাবে লিখতে মন চাচ্ছে না, যেটা আমি প্রথম দিকে অ্যাপ্লিকেশন বা লেটারগুলো লিখে দিলাম, এরপরে আর এটা মন চাচ্ছে না। তাছাড়া এটা লিখে দিলে বেশি ভালো হতো।
তো আমি ওইভাবে আলোচনা করছি, ধীরে ধীরে তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো এবং পরবর্তীতে এটা আরো একবার দুইবার শুনবা। সেটা হচ্ছে শুরুতে ইন্ট্রোডাকশন লিখে দিবা। আচ্ছা, আমি লিখেই দেই। কবিতার এই প্রশ্নটার ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আসে পরীক্ষায়। অ্যান্সার এখানে দিয়ে তোমরা শুরুতে ইন্ট্রোডাকশন তারপরে দিবা হচ্ছে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তারপরে দিবা লিস্ট অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, আচ্ছা লিস্ট অফ দ্য ফিচার্স অফ, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার যেগুলো সেগুলোর একটা লিস্ট দিবা। তারপরে ধরো ডেসক্রাইব দ্য ফিচার্স, ডেসক্রাইব দ্য ফিচার্স ওয়ান বাই ওয়ান, এটা লাস্টে গিয়ে কনক্লুশনের আগে তুমি তোমার একটা ডিসিশন জানাবা। যেমন ধরো এটা ট্রুলি একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা এই টাইপের ডিসিশন। সো আমরা যদি এইটুকু একটু ইয়ে করতে চাই, এইখানে লিখতে হবে আর কি, এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা তো লিখবা। এরপরে হোয়াট ইজ মেটাফিজিক্যাল, মেটা মানে কি, ফিজিক্যাল মানে কি, এবং মেটাফিজিক্যাল এই পুরোটার মানে কি। এই প্রশ্নটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে ইউটিউবে, তোমরা সেটাও দেখতে পারো। আমি যদি সার্চ দেই তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট সার্চ দেয়া, টিএস এলিয়ট, এটা তোমরা থার্ড ইয়ারে উঠলে পাবা। ওখানে মেটাফিজিক্যাল পোয়েটদের নিয়ে একটা ক্রিটিসিজম আছে। আচ্ছা, যে এই প্রশ্নটা আর কি, আমি এটার লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে দিলাম, এখান থেকেও তোমরা এই ডিটেইলটা পাবা আর কি। আমি যদি একটু প্লে করি দেখি তো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদের ভ্যারিং লাইন লেংথ বুঝতে পারছিলাম না যে আমরা দুজনকে ভালোবাসি। সো এই দিক থেকে আমরা যেটা বলতে পারি যে এই কবিতাটিতে কবি একজন সেকেন্ড পারসন যেন ইউজ করেছেন, তিনি বৈশিষ্ট্যগুলি সেগুলো আমরা দেখ। আচ্ছা, এখানে ডিটেইল আলোচনা করেছি, এখানে তো তোমরা পাবেই। না, আরেকটা প্রশ্ন আমি লিখেছিলাম মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার সম্পর্কে।
তোমাদেরকে আরেকটা ভিডিও লিংক দেই। ফার্স্ট ইয়ার তো তোমরা এখনই এটাও দেখতে পারো। ও সরি, এটা তো ভুলটা দিলাম, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেকেন্ড ইয়ারের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে ফেলেছি। আজকাল এত ভুল করতেছি। ওকে, এটা গেল। সো এটা যাওয়ার পরে এবার আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এটার খুব সুন্দর সংজ্ঞা আছে, এটা তোমরা পাবা আমার ওই লেকচারটার ভেতরেই পাবা। যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল। হ্যাঁ, মেটা মানে হচ্ছে, এটা আমি জাস্ট আলোচনা করি যে গুডমোরো মূলত মেটাফিজিক্যাল যে পোয়েট্রির যে ট্র্যাডিশন, যেই হচ্ছে নিয়ম কানুন, যে প্রথা, সেটার ভেতরেই মূলত এই গুডমোরোটা পড়েছে। এবং এই গুডমোরোর যে রাইটার জন ডান, তিনি মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রির যে উদ্যোক্তা আর কি, এক কথায়। এলিজাবেথান যে কনভেনশনাল তখনকার যে রাইটিংগুলো ছিল, সেই রাইটিংগুলোর মধ্যে আর কি তিনি তার এই রাইটিংটা লিখেছেন। এবং দ্য গ্রুপ অফ পোয়েটস হু ওয়ার ইন দিস ট্র্যাডিশন প্রেফার্ড লজিক টু ইমোশন। এবং এই গ্রুপের অর্থাৎ মেটাফিজিক্যাল যারা কবিতাগুলি লিখতো, তাদের মধ্যে পায়োনিয়ার হচ্ছে জন ডান, এবং তার যে ফলোয়াররা যারা ছিল, তারা মূলত লজিক টু ইমোশন, অর্থাৎ ইমোশন দিয়েই যে তারা কবিতা লিখে আসবে তা কিন্তু করতো না, তারা যুক্তি দিত কবিতার ভেতরে। এরপরে তারা তাদের কবিতাকে টার্সনেস টু ইলাবোরেশন, অর্থাৎ একেবারে বৃহৎ বড় করে একবারে ব্যাখ্যা করে লিখবে এরকম না, তারা সংক্ষেপে লিখতো তাদের রাইটিংগুলো, সংক্ষেপে অনেক কিছু বোঝাতো। ডিরেক্টনেস টু অবলিক রেফারেন্স, অর্থাৎ তারা ডিরেক্ট বলতো, অবলিক বা অন্য কোনো রেফারেন্সের ক্ষেত্রে তারা ডিরেক্ট বলে দিত। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, এবং তাদের রাইটিংগুলো অ্যাবস্ট্রাক্ট হতো, তাদের রাইটিংগুলোতে তারা হচ্ছে ইমপার্সোনাল থেকে আর কি এই রাইটিংগুলো লিখতেন, মানে তারা নিজেরা ডিরেক্ট অ্যাড হতেন না, বাট তাদের রাইটিংগুলো তারা ওইভাবে লিখতেন। তো গুডমোরো একটা হচ্ছে বিউটিফুল লাভ পোয়েম, এটা একটা শর্ট পোয়েম, কিন্তু এর ভেতরে রয়েছে সমস্ত ফিচার মেটাফিজিক্যালের। এবার মেটাফিজিক্যালের ফিচারগুলো কি কি? 1 নাম্বার অ্যাব্রাপ্ট বিগিনিং, মানে ড্রামাটিক বিগিনিং। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিম, অ্যাবস্ট্রাক্ট থিম বলতে এটা আমি আলোচনা করব। এরপরে রয়েছে ইউজ অফ কনসিট। 4 নাম্বার হচ্ছে ব্লেন্ডিং অফ প্যাশন অ্যান্ড আর্গুমেন্ট। 5 নাম্বার হচ্ছে কলোকুয়ালিজম। হ্যাঁ, এই কয়েকটা হচ্ছে মূলত মেটাফিজিক্যাল পোয়েট্রির ফিচার। সো এখানে এই ফিচারগুলি নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখো, শুরুতে হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং। এই মেটাফিজিক্যাল পোয়েট সাধারণত সাডেনলি শুরু হয়ে থাকে, এবং এই যে কবিতাটা, সেই কবিতাটা সাডেনলি শুরু হচ্ছে। এবং এখানে যেমন বলছে যে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ, আমি অবাক হয়ে গেলাম যে আমরা আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার ব্যাপারে আর কি কবি এখন অবাক হয়ে যাচ্ছে। তো এই যে অবাক হয়ে যাচ্ছে শুরুতেই, তার মানে নিশ্চয়ই এর আগে কোনো কথাবার্তা হয়েছে, তার মানে হয়তো এই কবিতা, মানে এই কবিতার কোনো আলোচনার মিডিলে হচ্ছে, অথবা কোনো আলোচনার শেষের দিকে হচ্ছে, বা শুরুর দিকেও, কিন্তু একেবারে শুরু না সেটা বোঝা যাচ্ছে। এটার একেবারে শুরুতেই শুরু করেনি, এখানে মাঝখান থেকে বক্তব্যটা শুরু হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রামাটিক বিগিনিং বা একটা ড্রামাটিক ইফেক্ট, যেটা প্রডিউস করতেছে সাডেন স্টার্টের মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে না যে এখানকার স্পিকারকে বা কার প্রতি তিনি কথা বলছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু তিনি বলছেন না, বা কোন টপিক নিয়ে যে শুরুতে কথা বলছেন এটা কিন্তু বলছেন না। সো এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটা ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগ যেহেতু, ড্রামাটিক স্টার্ট সেহেতু এটা মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে রয়েছে এটিমোলজিক্যালি মেটাফিজিক্যাল মিনস বিয়ন্ড ফিজিক্যাল অর সামথিং অ্যাবস্ট্রাক্ট। এটিমোলজিক্যালি মানে হচ্ছে কি বলে এটা, উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী মেটাফিজিক্যাল যে শব্দটা, এটার মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল, অর্থাৎ যাদের ফিজিক্স নেই, মানে যাদের শরীর নেই, এরকম টপিক নিয়ে মূলত মেটাফিজিক্যাল পোয়েট্রি আলোচনা করে। এবং এই জাতীয় টপিক হচ্ছে মূলত 5টা অ্যাবস্ট্রাক্ট যে টপিক, যেমন লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, এই কয়েকটা।
হচ্ছে এগুলো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তোমার লাভের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? এটা তো ইমোশন, ফেইথ, তোমার সোল, তোমার ডেথ, তোমার গড, এগুলো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তারপরে বলছে যে এই জিনিসগুলো নিয়ে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি আলোচনা করে। তো এখানকার এই কবিতা গুড মরর কবিতার যে হচ্ছে থিম সেটা হচ্ছে লাভ, এবং এটা ডিল করতেছি স্পিরিচুয়াল লাভ নিয়ে। এবং যেখানে বলা হচ্ছে যে দ্য ইউনিয়ন অফ টু ইমমর্টাল সোল, এই লাভের ভেতরে দুইটা ইমমর্টাল অমরণশীল দুইটা সোলের ইউনিয়ন হচ্ছে। সো এইটা একটা স্যাচুরেটেড মানে ওভার হাইপারবোলিক এক্সপ্রেশন আর কি। এই নাটকে এই পোয়েট্রির ভেতরে আমরা ভালোবাসাকে একটা হাইপারবোলিক ওয়েতে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করছি, বা স্যাচুরেটেড রং চং মাখিয়ে এটাকে ইউজ করছি, হুইচ হ্যাজ নাথিং টু ডু উইথ ফিজিক্যাল ইনস্টিংক্ট, এবং যেটার জন্য ফিজিক্যাল ইনস্টিংক্টের দরকার হয় না। তো তাহলে আমরা এখানে দুইটা পেলাম, একটা হচ্ছে যে প্রথমে ড্রামাটিক মিনিং পেলাম, এরপরে এটিমোলজিক্যালি অর্থাৎ উৎপত্তিগত এর যে মেটাফিজিক্যাল যে পোয়েট্রি সেদিক দিয়েও আমরা দেখলাম, বা উৎপত্তিগত থাকে বা মানে ভাবে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে যে আলোচনা করে, যেটা কোনো শরীর নেই, এক্সিস্টেন্স নেই, সেটাও আমরা এটা দেখতে পেলাম, এবং তার মানে এটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে রয়েছে ইউজ অফ কনসিট। সো যে কোনো মেটাফিজিক্যাল পোয়েট্রির ভেতরে এই ইউজ অফ কনসিটটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানেও রয়েছে ইউজ অফ কনসিট, এবং এইখানে কনসিটের উদাহরণ হিসেবে ডক্টর জনসন বলেছে যে হিটারোজেনিয়াস আইডিয়াস ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার। এটা হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির সংজ্ঞা। হিটারোজেনিয়াস আইডিয়াস বলতে এলোমেলো আইডিয়াগুলোকে ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার, অর্থাৎ অনেক নিয়ম কানুনকে ভঙ্গ করে এক জায়গায় করা হয়, সেটাই হচ্ছে মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রি। ওকে, এই গুড মোড়োতে মূলত সেভারাল কনসিট রয়েছে, অনেকগুলো কনসিট রয়েছে। ওই যে আমি যেটা এর আগে আলোচনা করলাম, যে প্রথমে লাভারদেরকে সাকিং বেবির সঙ্গে তুলনা করছে, যে বেবি হচ্ছে মাতৃদুগ্ধ পান করে, ব্রেস্ট ফিডিং যে বেবি তাদের সঙ্গে তুলনা করছে। তারপরে ওয়ার্ল্ডের সাথে তুলনা করছে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাদের ইনার ওয়ার্ল্ডের। তারপরে সেভেন স্লিপার জেনের সঙ্গে তুলনা করছে। তারপর তুলনা করছে হচ্ছে পৃথিবীর হেমিস্ফিয়ারের সাথে তাদের মাইক্রো ওয়ার্ল্ডের হেমিস্ফিয়ার। তো এইগুলো তুলনা করে মূলত এখানে ইয়ে করা হচ্ছে আর কি। এগুলো দিয়ে তোমার কনসিট করা হচ্ছে এখানে, কনসিটের এক্সাম্পল এগুলো। সো ইট ইজ ক্লিয়ার যে এই কবিতা অনেকগুলি কনসিট রয়েছে, এবং কনসেপ্টগুলো খুবই সাকসেসফুলি খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন আমাদের কবি জন্ডান। সো এই কনসিটের দিক দিয়েও এই গুডমোর কবিতাটি একটি মেটাফিজিক্যাল কবিতা। আচ্ছা, এরপরে যে বাই নেচার মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো সাধারণত আর্গুমেন্টেটিভ হয়, এর ভেতরে আর্গুমেন্ট থাকে, এর ভেতরে লজিক থাকে। তো এই কবিতার যে থিম, সেই থিমটা ডেভেলপ হয়েছে লজিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং গুড মোড়তে যে প্যাশন অফ লাভ রয়েছে সেটা প্রেজেন্ট করা হয়েছে খুবই আর্গুমেন্টেটিভ ওয়েতে। এবং এখানে আমরা দেখেছি যে দ্য পোয়েট বা স্পিকার এখানে তাদের ভালোবাসার ব্যাপারে মানে তারা সারপ্রাইজ হয়ে গেছে, এবং তারা কখন যে ম্যাচিউরড হয়ে গেছে এটা যেন তারা বুঝতেই পারেনি, এরকম একটা অবস্থা। এবং এই যে তার যে সারপ্রাইজ হয়ে যাওয়া, তার যে বুঝতে না পারাটা, অজ্ঞতাকে তিনি আর্গুমেন্টেটিভ করেছেন, এবং তিনি রেফারেন্স দিয়েছেন এখানে বেবি এবং সেভেন স্লিপার্স জেনের সঙ্গে। দ্য লাভার্স ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি এবং তাদের সোলের যে আইডেন্টিটি, এই দুইটার ভেতরে যে ইউনিটি রয়েছে সেই ইউনিটিটাকে তিনি লজিক্যালি সাজেস্টেড করেছেন কনসিটের মাধ্যমে, বিশেষ করে হেমিস্ফিয়ারের মাধ্যমে। হেমিস্ফিয়ার দিয়ে যে কনসিট বা পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের যে কনসিট, সেটার মাধ্যমে তিনি এখানে প্রকাশ করেছেন। এরপরে লাভার্সদের যে বিলিভ ইন দ্য ইমর্টালিটি অফ দেয়ার লাভ, এটাকেও লজিক্যালি তিনি সাজেস্ট করেছেন। সো সিন্স দ্য লাভ ইজ আদার ইজ ইকুয়াল বলছে যদি এই লাভারদের ভালোবাসা ইকুয়াল ইন্টেন্সিটি থাকে, সমান পরিমাণে যদি দুজন দুজনকে ভালোবাসে, তাহলে লাভার বলছে যে এই ভালোবাসা কখনোই মানে নষ্ট হবে না, এমনকি মৃত্যুও তাদের এই ভালোবাসাটা কেড়ে নিতে পারবে না। সো প্যাশন এবং আর্গুমেন্ট এখানে খুব চমৎকারভাবে ব্লেন্ড করা হয়েছে এই কবিতাটাতে। সেই আর্গুমেন্টেটিভের দিক থেকে বা আর্গুমেন্টের দিক থেকে মূলত এটা একটা সাকসেসফুল মেটাফিজিক্যাল কবিতা। এরপরে আমরা আসবো হচ্ছে এখানকার বলা হচ্ছে মেটাফিজিক্যাল যে ট্র্যাডিশনাল যে পোয়েট্রির, এখানে কবিরা সাধারণত কলোকুইয়াল
ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং তাদের যে ওয়ার্কগুলি, তাদের যে রাইটিংগুলি বা তাদের এই রাইটিংগুলিতে যেই ব্যক্তি কথা বলে সে হচ্ছে ডে টু ডে কনভারসেশনাল টোনে কথা বলে, মানে সাধারণ মানুষ যেভাবে কনভারসেশন করে এরকম কনভারসেশনের কথা বলে। এবং ডান এখানে অনেকগুলি কলোকুইয়াল যে মানে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো তিনি ইউজ করেছেন। যেমন এখানে তিনি ইউজ করেছেন মোরো, ট্রথ, তারপর ডেন, স্ল্যাকেন। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত কলোকুইয়াল ওয়ার্ডস। এবং এগুলো হচ্ছে সাইলেন্ট একটা ফিচার হচ্ছে এই আমাদের যে মেটাফিজিক্যাল পোয়েট্রি, সেই মেটাফিজিক্যাল পোয়েট্রির। এবং এখানে স্পিকার মূলত কথা বলছে তার যে একজন সাইলেন্ট বিলাভেড রয়েছে, যে কথা বলছে না, তার উদ্দেশ্যে মূলত তার এই সমস্ত কথাবার্তা। সো এই হচ্ছে আলোচনা। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে তোমাদের একটু বলে দিই মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্য। সেটা হচ্ছে একই হচ্ছে ড্রামাটিক বিগিনিং, বা এটাকে আরেকটা জিনিস বলতে পারি যে সাডেন, হঠাৎ করে বিগিনিং। 2 নাম্বার হচ্ছে শাব্দিক অর্থ বা থিমের দিক থেকে, এটিমোলজিক্যালি। মানে এটিমোলজিক্যালি এটা যে ড্রামাটিক মেটাফিজিক্যাল, এটার মানেটা কি সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর থিম, অ্যাবস্ট্রাক্ট থিম। অ্যাবস্ট্রাক্ট থিমের দিক থেকেও এটা একটা ভালো কবিতা। এরপরে রয়েছে মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে রয়েছে হচ্ছে কনসিট। এরপরে রয়েছে আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্টের দিক দিয়েও এখানে রয়েছে। এরপরে কলোকুইয়ালিজম, আঞ্চলিক ভাষা বা তৎকালীন যে ওল্ড যে ভাষা সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন। সো এই কয়েকটা জিনিস আলোচনা করলে কিন্তু হয়ে যাবে। ডিসক্রাইব দ্য ফিচার্স 1 by 1, এইটা থাকবে হচ্ছে এইটার ভিতরে, মানে এই ফিচারগুলি 1 by 1 আলোচনা করতে বলা হচ্ছে। এখানে এটা আলোচনা করব। এটা আলোচনা করার পরে এটা আলোচনা করার পরে তোমার হচ্ছে ডিসিশন দিলা যে যেহেতু মেটাফিজিক্যাল পোয়েট্রির সমস্ত গুণাবলী বা কোয়ালিটি বা ফিচারের ভেতরে রয়েছে, সো এই কবিতাটা একটা পারফেক্ট মেটাফিজিক্যাল পোয়েম। এটা বলার পরে তুমি কনক্লুশন দিলা, কনক্লুশন দিয়ে বের হয়ে আসলা। সো এই কয়েকটা জিনিস এখানে দিতে হবে, এবিসিডি, এই 4টা জিনিস, এবং মাঝখানে এগুলো। তাহলে হয়ে যাবে এই প্রশ্নটার অ্যান্সার। স্যার এটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? এটা হচ্ছে অবজেক্টিভ, কারণ এখানে লাভ সম্পর্কে বলছে, কবির নিজের না। কবি এখানে বলছেন একটা স্পিকার এখানে মূলত রয়েছে, সেই স্পিকারের তার সম্পর্কে কথা বলছে, কবি তার নিজের ভালোবাসার কথা বলছেন না এখানে। স্যার স্পিকার আর হচ্ছে পয়েট, এটা কি বুঝার মানে বুঝবো কিভাবে? আরেকটা জিনিস, স্পিকার যেমন এটা সংজ্ঞা, ড্রামাটিক মনোলগের আলাদা একটা স্পিকার থাকে। তাহলে এটা যেহেতু একটা ড্রামাটিক মনোলগ, সেহেতু এটার একটা আলাদা স্পিকার আছে, তো এটা কবি না। আবার ইয়ের ভেতরে, সনেট 18 এর ভেতরে কবি নিজেই কথা বলতেছেন তার বন্ধু সম্পর্কে, যে আমি কি তোমাকে তুলনা করবো, এখানে কোনো স্পিকার বলছে না। একটু দেখো যে স্পিকার কিন্তু আলাদা একটা ক্যারেক্টার, যেমন আমরা যদি ইয়ের ভেতরে ক্যারেক্টার বের করতে চাই সনেট 18 এর ভেতরে, তাহলে দেখো সনেট 18 এর ভেতরে কবি বলছে কার সম্পর্কে, তার বন্ধু সম্পর্কে, এখানে আলাদা কোনো ক্যারেক্টার নেই।
এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা ক্যারেক্টার কথা বলতেছে আর একটা ক্যারেক্টার শুনছে। মানে এখানে যে স্পিকার সে তার ওয়াইফের সঙ্গে কথা, তার প্রেমিকার সঙ্গে কথা বলতেছে। আমরা তখন কত নিষ্পাপ বা কত ইগনোরেন্ট ছিলাম। আমরা ওই ফাকিং বেবিদের মতো ইগনোরেন্ট, আমরা ওই সাতজন যে গুহাবাসী সেভেন স্লিপারদের তাদের মতো ছিলাম। তখন আমরা ভালোবাসা সম্পর্কে বুঝতামই না। এখন আমরা স্যার বুঝি। আপনার কথা শুনতে পাচ্ছি না। কেন? স্যার আপনার অ্যান্সারটা মানে বোঝা যায়নি, কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এবার এবার ঠিক আছে? জি হ্যালো। স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে কি কোশ্চেনটা করেছিলে জানো? ও, স্পিকার এবং হচ্ছে কবি নিজে এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, জি স্পিকার, স্যার। স্পিকাররা মানে কবিতার ভেতরের ক্যারেক্টার। যে কবিতার ভেতরে দেখবা যে ক্যারেক্টার রয়েছে সেখানে স্পিকার রয়েছে। হ্যাঁ, যেমন সনেট 18-এ কোনো ক্যারেক্টার নেই, বাট এখানে ক্যারেক্টার রয়েছে। হাউ ডু আই লাভ দি, ওইখানে কবি আবার নিজে কথা বলতেছেন, ওইখানে ক্যারেক্টার নেই। সো এরকম আর কি, যে কবিতাগুলি সেগুলোতে হচ্ছে ক্যারেক্টার, মানে এক কথা ড্রামাটিক মনোলগ মানেই হচ্ছে সেখানে কবি নিজে না, এখানে একজন স্পিকার তার কথা বলবে। আচ্ছা, আর 1 মিনিট পরে কেটে যাবে। আমি ভাবতেছি যে আজকে এখানেই স্টপ করে দেব। আর নেক্সট দিন, আগামীকাল কিন্তু না, আগামীকাল ছুটি, শুক্রবার, এটা মাথায় রেখো। আগামীকালকের পরের দিন থেকে একবারে 2টা করে ক্লাস, তোমাদের প্রস পোয়েট্রি 2টা করে চলতে থাকবে। প্রোজ হবে 8টায়, আর 10টায় হবে হচ্ছে আমাদের এইটা। আর আরেকটা জিনিস হচ্ছে, শনিবার করে ভাবতেছি যে শনিবার 8টায় এবং 9টায় পরপর 2টা ক্লাস তোমাদের নিয়ে নেব। আর রবিবারে গিয়ে 8টায় এবং 10টায়, কারণ রবিবারে মাঝখানে আবার থার্ড ইয়ারের ক্লাস আছে তো। শনিবারে আপাতত অন্যান্য ক্লাসগুলোকে স্টপ রেখেছি তোমাদের পরীক্ষার জন্য। সো ঠিক আছে, তোমরা ভালো থেকো। কেটে যাবে একটু পরে, কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ। আমরা ওই দিন থেকে, নেক্সট দিন থেকে আমরা একেবারে ফুললি লিটারেচারের ভিতরে ঢুকে যাব।